বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ জাতিসংঘের 6 দাপ্তরিক ভাষায় প্রকাশ। 7 মার্চের মহেন্দ্রক্ষণ উদযাপনের সিদ্ধান্ত। বিএনপির 7 মার্চের কর্মসূচি রাজনৈতিক ভণ্ডামি বললেন ওবায়দুল কাদের। স্বাধীনতার চেতনা ভুলুণ্ঠিত অভিযোগ ফখরুলের। রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তরই চূড়ান্ত সমাধান নয়, প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ সৃষ্টির তাগিদ। আন্দোলন দমাতে মিয়ানমারে সামরিক জান্তার নতুন কৌশল, রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এই প্রথমবারের মতো জাতিসংঘের সকল দাপ্তরিক ভাষায় অনুদিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে উন্মোচন করা হয়েছে দ্য হিস্টোরিক 7th মার্চ স্পিচ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ ওয়ার্ল্ড ডেমোক্রেসি হেরিটেজ নামের গ্রন্থটি। ইউনেস্কো সদর দপ্তরে উন্মোচন অনুষ্ঠানে ছিলেন 12 জন রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধিরা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ৭১-এর ৭ই মার্চ এই দিনটির জন্য বাঙালির 24 বছরের অপেক্ষা। পাকিস্তানি শোষণ বঞ্চনার ইতিহাস তুলে ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিলেন মুক্তির, ডাক দিলেন স্বাধীনতার। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণেই বাঙালি প্রস্তুত হয় মুক্তির যুদ্ধে। ভাষণটি শুধু একটি ভাষণই ছিল না, ছিল মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা। সেদিন মুক্তির মশালে আগুন জ্বালালেন জাতির পিতা। স্বাধীনতার রাঙা ভোরে নতুন সূর্য, নতুন দেশ। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। জাতির পিতার ঐতিহাসিক ভাষণটি ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্ট্রারে প্রামাণ্য দলিল হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পর এবার জাতিসংঘের 6টি দাপ্তরিক ভাষায় ভাষণটি অনুদিত হল। ইউনেস্কো সদর দপ্তরে স্থানীয় সময় সকাল 10টায় দ্য হিস্টোরিক 7th মার্চ স্পিচ অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ ওয়ার্ল্ড ডেমোক্রেসি হেরিটেজ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, আইভরি কোস্ট, সেনেগাল, স্পেন, কিউবা, সৌদি আরব, মৌরিতানিয়া, কুয়েত, রাশিয়া, চীন ও বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐতিহাসিক ভাষণটিই ছিল স্বাধীনতার ঘোষণা। গ্রন্থটিতে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বিশেষ বাণী অন্তর্ভুক্ত করা হয়েছে। প্যারিসে বাংলাদেশ দূতাবাস ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী মিশন 7ই মার্চ উদযাপন উপলক্ষে 3 দিনের কর্মসূচির প্রথম দিন ছিল শুক্রবার। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবারের ঐতিহাসিক 7ই মার্চ প্রথমবারের মতো পালিত হবে জাতীয় দিবস হিসেবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দিবসটি পালনে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। 1971-এর 7ই মার্চ বিকেল 3:18 থেকে 20 মিনিটের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ প্রদানের ঘণ্টি স্মরণে দেশজুড়ে এ সময় বাজানো হবে সেই কালজয়ী ভাষণ। রিপোর্টে আরও জানাচ্ছেন মুহাম্মদ নুরুন নবী। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন সত্তা, সমার্থক শব্দ। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। 7ই মার্চের ভাষণ কোনো সাধারণ জনসভার ভাষণ ছিল না, ছিল স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত বাঙালি জাতিকে মুক্তির লড়াইয়ে অংশ নেবার চূড়ান্ত আহ্বান। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। কি ছিল না এই ভাষণে? মুক্তিযুদ্ধের সর্বাত্মক প্রস্তুতির নির্দেশনা আর প্রকৃত অর্থেই বাঙালির স্বাধীনতার ঘোষণা। জয় বাংলা। বিশ্বের সবচেয়ে বেশি শোনা ভাষণটিকে এরই মধ্যে বৈশ্বিক প্রামাণ্য দলিল হিসেবে ঘোষণা করেছে
ইউনেস্কো। That this inscription will be a source of pride and unity, of shared values and confidence in the future. স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে জাতি, তাই ঐতিহাসিক ৭ই মার্চ পালনে এবার বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ মুজিব বর্ষে ঐতিহাসিক ৭ই মার্চ প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। সূর্যোদয়ের লগ্নে ধানমন্ডি ৩২-এ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ দিবসটি উপলক্ষে দেশজুড়ে থাকছে নানা আয়োজন। কিন্তু সেই লক্ষ মানুষের সমাগম কোভিডের কারণে অসম্ভব বলে আমাদেরকে সেটা কষ্টের সাথে বিসর্জন দিতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যখন ভাষণটা প্রচার হবে তখন শুধু ভাষণটাই প্রচার হবে। আমরা একদম ওই ৫০ বছরের আগের মহেন্দ্রক্ষণের কাছাকাছি থাকার চেষ্টা করছি। ৭ই মার্চের ভাষণের মহেন্দ্রক্ষণে দিবসের কেন্দ্রীয় আয়োজনে অনলাইনে যুক্ত থাকবে শিক্ষার্থীরা। অন্যান্য অতিথিগণ অনলাইনে উপভোগ করবেন। অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হবে এবং ডকুর ড্রামা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর কারণে ঐতিহাসিক ৭ই মার্চে এবার জয় বাংলা কনসার্ট হচ্ছে না। আগামী বছর আরও বড় ও সরবভাবে এই কনসার্ট হবে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান CRI এর ট্রাস্টি বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। ফেসবুক পোস্টে তিনি আরও জানান, এবার হবে স্মৃতি রোমন্থন। সপ্তাহ জুড়ে অনলাইনে দেখানো হবে বিগত কনসার্টগুলোর অংশবিশেষ। ২০১৫ সাল থেকে প্রতি বছর বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের দিনে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান CRI এর আয়োজনে ও ইয়াং বাংলার তত্ত্বাবধানে রাজধানীতে আর্মি স্টেডিয়ামে কনসার্টটি হয়ে আসছিল। গত বছর প্রথমবারের মতো চমক হয়ে কনসার্ট দেখতে এসেছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল। কমনওয়েলথভুক্ত দেশগুলোর অনুপ্রেরণাদায়ী নারী নেতাদের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারী সাফল্যের সঙ্গে মোকাবেলার স্বীকৃতি হিসেবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এবং বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোরের সঙ্গে উঠে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমনওয়েলথের একটি বিশেষ ঘোষণায় এই ৩ নারী প্রধানমন্ত্রীকে এই স্বীকৃতি দেওয়া হয়। শুক্রবার যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিশিয়া কিউসিকে উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়। ৭ই মার্চ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঘিরে বিএনপির কর্মসূচি সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে আঁতাত এবং তাদের রাজনৈতিক ভণ্ডামি বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে সম্পাদক মণ্ডলীর সভায় তিনি বলেন, জনগণের সমর্থন হারিয়ে ভোটে ব্যর্থ বিএনপি এখন নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পাদক মণ্ডলীর সাথে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের যৌথ সভা। সভায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের ধারাবাহিকতায় দেশ যখন উন্নয়নশীল রাষ্ট্রে, তখনও একটি মহল দেশ বিদেশে অপতৎপরতা চালাচ্ছে, গুজব ছড়াচ্ছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। ৭ই মার্চের সে ঐতিহাসিক ভাষণ নিষিদ্ধই করেনি। এ ভাষণ যারা বাজাতো অনেককে অত্যাচার নির্যাতন করে পঙ্গু পর্যন্ত করে দিয়েছিল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী নিয়ে বিএনপি গৃহীত কর্মসূচি সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে আঘাত করে তারা স্বাধীনতার আদর্শ বাস্তবায়িত করতে চায়। এটা হলো তার আরেকটা রাজনৈতিক ভণ্ডামি। রাজশাহীতে বিএনপির এক নেতার দেয়া বক্তব্যের প্রতিবাদ না জানিয়ে প্রমাণ করেছে এটি তাদের দলীয় বক্তব্য। বিএনপি এখন জনবিচ্ছিন্ন দল বলেও মন্তব্য করেন তিনি। তাদের ভোট কমে যাচ্ছে, কমে যাওয়ার সঙ্গত কারণ তাদের নেতিবাচক রাজনীতি। এটা সরকারের দোষ নয়, ভোট কম পেলে নির্বাচন কমিশনের দোষ। ওবায়দুল কাদের জানান, ৭ মার্চ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো সহ জাতীয় কমিটির সাথে সামঞ্জস্য রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সকল কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। সমালোচনাকারীদের নিশ্চিহ্ন করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আর বিএনপি নেতারা বলেন অন্যায়ের প্রতিবাদ জানাতে আরও শক্তি সঞ্চয় করতে হবে। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনেরও সমালোচনা করেন তারা। জসিম জুয়েলের রিপোর্ট। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফোরাম। প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রকে সরকার পুরোপুরি দলীয়করণ করেছে। এর থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। যারাই এই সরকারের বিরোধিতা করছে, যারাই রাষ্ট্রপ্রধানের বিরোধিতা করছে, যারাই সরকার প্রধানের বিরোধিতা করছে, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অমানবিক নির্যাতন করা হচ্ছে। এই রাষ্ট্রকে একটা দলীয়করণের রাষ্ট্র, একটা অকার্যকর রাষ্ট্র, একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেন, আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। অধিকার আদায়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদেরকে আরো সাহস শক্তি সঞ্চয় করতে হবে। এই যে স্বৈরশাহীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা একজন করে লক্ষ কোটি লোক একসঙ্গে হয়ে একদিন স্বৈরাচারীর এই সরকারকে আমরা পতন করাবো। জনগণের দেশ জনগণই ডিসাইড করবে, জনগণের গণতন্ত্র জনগণই ফিরিয়ে আনবে। এখানে পুরতন্ত্র কোনো মন্ত্র কিন্তু কাজে লাগবে না। আর এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির নেতারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আধুনিক সুবিধা দিয়ে রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরই চূড়ান্ত সমাধান নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তাদেরকে মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি প্রয়োজন। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর ভাষান্তরে স্থানান্তর এবং এর সুবিধা অসুবিধা বিষয়ক গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন। গবেষণায় উঠে আসে ভাষান্তর শুধু বাসযোগ্যই নয়, বরং কক্সবাজারের ক্যাম্পের চেয়ে অনেক বেশি নিরাপদ। মফিউর রহমানের রিপোর্ট। আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্প্রতি কক্সবাজার ক্যাম্প থেকে ভাষান্তরে স্থানান্তর করা হচ্ছে। ভাষান্তর নিয়ে দেশি বিদেশি বিভিন্ন মহলের সমালোচনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড রফিকুল ইসলামের নেতৃত্বে গবেষণা পরিচালনা করে সেন্ট্রাল ফাউন্ডেশন ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। চরটি পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণে 8 ও 9 কিলোমিটার বিস্তৃত। দ্বীপটিকে টেকসই করতে 9 ফুট উঁচু বাঁধ সহ 3 স্তরের দুর্যোগ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের শ্রমবাজার এরই মধ্যে অনেকটাই নষ্ট হয়েছে। অন্যদিকে ভাষান্তরে রোহিঙ্গাদের মৌলিক চাহিদা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। Their wages are lower than the local Bengali person. So in the market, the daily necessity products, their cost is also going up because the Rohingyas can afford, and the local Bengalis, they are suffering. Their schools were taken for the camps. গবেষণা প্রতিষ্ঠানের প্রধান জানান, 2017 সালে বিপুল পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে আসে। তাৎক্ষণিকভাবে তাদের থাকার জন্য কক্সবাজারের বিভিন্ন পাহাড়ে অস্থায়ী ক্যাম্প করা হয়। ভালো পরিবেশ না থাকায় তারা জড়িয়ে পড়ে নানা অপরাধের সাথে। অপরাধ দমন ও ভালো জীবনযাপনের জন্যই ভাষান্তরে ক্যাম্প করেছে সরকার। Population of Rohingyas in Cox's Bazar area is definitely posing a number of threats emanating from human trafficking, drug smuggling, arms running, then deterioration of the law and order situation, as it has been mentioned in the presentation quite in depth. Then about the livelihood, competition with the locals, environmental degradation and healthcare, etc. অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, ভূতাত্ত্বিক দিক থেকে ভাষান্তর এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী টেকসই ও নিরাপদ। এর স্থায়িত্ব নিয়ে কোনো মহলেরই চিন্তার কোনো কারণ নেই বলেও নিশ্চিত করেন তিনি। কন্ডিশন বিবেচনায়, এডুকেশনের বিবেচনায়, প্রাইভেসির বিবেচনায়, সকল বিবেচনায় ভাষান্তরের অবস্থা কক্সবাজারে আনঅর্গানাইজড যে লিভিং কন্ডিশন সে তুলনায় অনেক ভালো। বক্তারা বলেন, রোহিঙ্গাদের শুধু আশ্রয় নয়, বরং নিরাপদ জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়ার জন্য দেশি বিদেশি সবারই উচিত বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেয়া। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমার পরিস্থিতি। মিয়ানমারে গণতন্ত্রপন্থীদের আন্দোলন দমাতে বড় বড় শহরগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সেনা সরকার। তবে সরকারি সংস্থাগুলো বলছে ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে সামরিক শাসন বিরোধী বিক্ষোভ হয়েছে গেল রাতেও। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজন নিহত হয়, আর মিয়ানমারের সেনা পরিচালিত 5টি চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। রিপোর্ট আজহারুল ইসলামের। সামরিক অভ্যুত্থানের পর চলমান বিক্ষোভ দমাতে এবার ভিন্ন পথে হাঁটছে মিয়ানমারের সামরিক জান্তা। দেশটির অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দিয়েছেন তারা। তবে ইয়াঙ্গুন বিদ্যুৎ সরবরাহ কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার কারণে দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাট চলছে। এদিকে শুক্রবার মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বিক্ষোভকারীদের উপর আবারও গুলি চালিয়েছে পুলিশ। নিহত হয়েছেন একজন। তবে ঠেকানো যাচ্ছে না অভ্যুত্থান বিরোধী আন্দোলনকারীদের। সকাল থেকেই তারা জড়ো হয়েছেন বিভিন্ন সড়কে। অপরদিকে মিয়ানমারের সামরিক বিরোধী আন্দোলনটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। কমিউনিটি গাইডলাইনের আওতায় এবার চলমান সহিংসতার মধ্যেই দেশটির সেনাবাহিনী পরিচালিত 5টি চ্যানেল সরিয়ে নিয়েছে ইউটিউব। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, সুপারিশ করা হয়েছে, জানালেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। 3 দিন পর কমল করোনা সংক্রমণ, 24 ঘন্টায় আরও 10 জনের মৃত্যু। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। জাতীয় প্রেস ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং 7ই মার্চের ভাষণ দিবস উপলক্ষে আলোচনায় যোগ দেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। এ সময় বলেন, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরই খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে। এরই মধ্যে একটি কমিটি করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, 2 মাসের মধ্যে দালিলিক প্রমাণ দাখিল করবে তারা। এরপর চুলচেরা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। যে আমরা বাতিল করি নাই, বাতিল করার জন্য সিদ্ধান্ত হয়েছে, মানে সিদ্ধান্ত হয়েছে যে তার ইনকোয়ারি তদন্ত কমিটি করে তদন্ত রিপোর্ট প্রাপ্তির পরে সেগুলো বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নেব। কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় তিনি এই আহ্বান জানান। এ সময় ঐতিহাসিক 7 মার্চের ভাষণ মেনে নেয় বিএনপিকে সাধুবাদ জানান তথ্যমন্ত্রী। মুক্তিযুদ্ধের সব ইতিহাস মেনে নিতে দলটির প্রতি আহ্বানও জানান ডক্টর হাসান মাহমুদ। সেটা কোর্ট বলতে পারবে। জামিন দেওয়ার এখতিয়ার কোর্টের। গুজব ছড়াচ্ছিলেন একটি পেজ থেকে, সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু, তদন্তে বেরিয়ে এসছে। যদিও এই মৃত্যুতে আমরা ব্যথিত এবং কারাগারের মধ্যে মৃত্যু অনভিপ্রেত অবশ্যই। আবারও বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। গেল 24 ঘন্টায় মারা গেছেন 10 জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা 8451। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানানো হয়, একদিনে 13,082 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা 540। টানা 3 দিন পর কমল সংক্রমণের সংখ্যা। মোট শনাক্ত 5,49,724, নতুন 822 জন সহ সুস্থ 5,19,066। করোনায় দৈনিক সংক্রমণ হার 4.13%। দেশে এখন পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 40 লাখের বেশি। ফেনী শহরের দুলামিয়া সড়কে একটি ভবনে বিস্ফোরণে মা মেয়ে সহ 3 জন দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআইয়ের কর্মকর্তারা। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন।
শুক্রবার রাত 11টার দিকে SSK রোডের দুলামিয়া সড়কের শফিক ম্যানশন নামে 6তলা একটি ভবনের 5ম তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় গোটা এলাকা প্রকম্পিত হয়। পরে ভবনটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। একটা বিকট একটা আওয়াজ হচ্ছে, আওয়াজের সাথে সাথে সব দরজাগুলো পড়ে গেছে। তখন আমি পুতুল দিয়ে খেলতেছিলাম, তখন মনে হইতেছিল এখান দিয়ে আগুনের লুয়া পড়তেছে। এদিকে দেখি যে আগুন জ্বলতেছে আর কালো ধোঁয়া, তো আমরা যার থেকে যে বালতি আছে আমরা বালতি এনে গেলে আগে পানিটা দিছি। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ মা মেয়ে সহ 3 জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শরীরের 60 অংশ পুড়ে যাওয়ায় তাদের ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সবাই চিৎকারের সাথে আমিও গেছি, দেখি যে একজনের আমিও শুধু ফেসটা দেখছি, এটা সাদা হয়ে গেছে ফেসটা। নাতিরকু তো দেখি নাই, ওই বউটাকে দেখলাম আর কি, বেমস, শুধু হাত জ্বলা। বিস্ফোরণে ভবনটির 4র্থ, 5ম ও 6ষ্ঠ তলায় জানালার গ্লাস ও দরজা সহ বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বিকট শব্দে দরজা যখন পড়ে গেছে, সামনে আসি দেখতে পাচ্ছি যে দরজা 3টাই পড়ে গেছে। আমি আসার পর দেখতেছি এই দরজাগুলো ভাঙ্গা, গিরিলগুলো ভাঙ্গা, সব এলোমেলো হয়ে আছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঢাকা থেকে যাওয়া সিআইডি ও পিবিআই এর স্পেশাল বিশেষজ্ঞ দল সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে আলামত সংগ্রহ করে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। গ্যাস লাইনটা ছিল লিকেজ থাকতে পারে, অথবা গ্যাসের যে চুলাটা ছিল সেটা ওপেন থাকতে পারে। মনের বলে অনেকে অনেক সময় ওপেন রাখেন, এখান থেকে গ্যাস বেরিয়ে গেছে। রাতের বেলা তারা যে মশার ব্যাটটা ওপেন করেছিলেন, যেটা হয় মশার ব্যাট যখন মশার সংস্পর্শে আসে একটা স্পার্ক হয়, এই স্পার্ক যখন আসছে আলটিমেটলি কিন্তু গ্যাসের সাথে একটা এক্সপ্লোশন হয়ে গেছে। আহতরা হলেন মাহবুবুল ইসলাম নামে এক দুবাই প্রবাসীর স্ত্রী মেহেরুন্নেসা এবং 2 মেয়ে ফারহা ইসলাম ও হাফসা ইসলাম। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দর্শক দেখলেন মাসুম আলিসার রিপোর্ট। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। স্বাধীনতার 50 বছরে কিছু প্রচেষ্টা থাকলেও মুক্তিযুদ্ধ নিয়ে খুব একটা গবেষণা নেই। মুক্তিযোদ্ধা গবেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ আলী জহির বীর প্রতীক বলেন, প্রতিটি গ্রামেই মুক্তিযুদ্ধের একটা ঘটনা আছে যা এখনও গবেষণায় উঠে আসেনি। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে নারী মুক্তিযোদ্ধাদের উপর গবেষণা বাড়ানোর আহ্বানও এই বীর মুক্তিযোদ্ধার। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পরপরই বাঙালির উপর শোষণ, বঞ্চনা, বৈষম্য, সেই থেকে মুক্তি সংগ্রাম। মুক্তিকামী বাঙালিকে স্বাধীনতার পথে নিয়ে যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে পর্যন্ত 7 কোটি মানুষ তার অধিকার আদায় করতে না পারবে, সে পর্যন্ত বাংলার মা বোনেরা, বাংলার ভাইয়েরা আর শহীদ হবে না, গাজী হবে। যারা শহীদ হবেন তারা পথ দেখিয়ে যাবেন। ভবিষ্যৎ বংশধর তারা বুক উঁচু করে দাঁড়িয়ে দুনিয়ার সামনে বলতে পারবে, আমি বাঙালি, আমি মানুষ, আমার স্বাধিকার আছে, আমার অধিকার আছে। 9 মাস রণাঙ্গনে রক্ত দিয়েছে বাঙালি, তেমনি একের পর এক যুদ্ধ জয় করে এগিয়েছে চূড়ান্ত বিজয়ের পথে। সাহসী বাঙালি ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, রণাঙ্গনের যোদ্ধা, মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেন দীর্ঘদিন। তার মতে বাংলাদেশের ইতিহাসে গণমানুষের কাহিনী এখনও লেখা হয়নি। পাখি শিকার করা পরিকল্পনা করলো না, বাঙালি শিকার করা পরিকল্পনা করেছিল। সেটাই ছিল লারকানো ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র নিয়ে আমরা তো গভীরভাবে আমরা পর্যালোচনা করলাম না। কেন লেখা হয়নি সেই যুক্তিটাও তুলে ধরলেন এই গবেষক। বেশিরভাগ মুক্তিযোদ্ধারা মারা গেছেন অথবা বয়স হয়ে গেছে। আরেকটা বিষয় ছিল, দরিদ্র হতদরিদ্র 80% মুক্তিযোদ্ধাই ছিল কৃষকের সন্তান। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর ইতিহাস পেছনে হাঁটা শুরু করলো। ইতিহাস ছিটকে পড়ে কক্ষপথ থেকে। সামরিক স্বৈরাচারের শাসনে মৌলবাদী অপশক্তির উত্থানে ইতিহাস বিকৃত হয়েছে। আইয়ুব খানের পতন, আগরতলা মামলা, সে ফার্সিক্যাল মামলা যার রেকর্ড এখন বের হয়ে গেছে, সেখানে বঙ্গবন্ধুকে হত্যা করার একটা প্রচণ্ড প্রচেষ্টা, তারপরে গণ আন্দোলন, এই সব ঘটনাগুলো কিন্তু সঠিকভাবে গবেষণামূলকভাবে লিপিবদ্ধ করা হয়নি। 71-এর নারীর ভূমিকা নিয়ে কোনো গবেষণা নেই বলে আক্ষেপ আছে এই বীর মুক্তিযোদ্ধার। চিকিৎসা না করতো, আশ্রয় দিয়ে লুকিয়ে না রাখতো, যখন ঘেরা হয়ে পড়ে যেতাম তাহলে আমরা বাঁচতে পারতাম না।
সে কথা আমরা ভুলে গেছি এদের মধ্যে। মুক্তিযুদ্ধের সময় বেশিরভাগই এখন বেঁচে নেই। তরুণ প্রজন্ম এগিয়ে আসলে তথ্যগুলোকে সন্নিবেশিত করে গবেষণা বেগবান করলে ইতিহাস সুরক্ষিত হবে বলে মনে করেন তিনি। আমাদের সেই বয়স আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নির্দেশনা অমান্য করায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ 5 জনকে নোটিশ। পাকিস্তানে ক্ষমতা আরও সুসংহত, ইমরান খানের আস্থা ভোটে জয়। দেখছেন রাত 11টার 21 সংবাদ। সরকারি নির্দেশনা অমান্য করায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য সহ 5 জনকে 1 সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। ইফরাজ নূরের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শিউলি শবনম। উচ্চশিক্ষায় নতুন মাত্রা যুক্ত করার লক্ষ্য নিয়ে প্রায় 2 যুগ আগে চট্টগ্রামে যাত্রা শুরু করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পুরনো ট্রাস্টি বোর্ড বিলুপ্ত করে গত 1 মার্চ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীকে সভাপতি করে নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। শনিবার বিকেলে সীতাকুণ্ডের কুমিরা ক্যাম্পাসে নবগঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। নির্দেশনা থাকার পরও ক্যাম্পাসের বিভিন্ন ভবনে তালা লাগানো, আকস্মিকভাবে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা এবং বৈঠকে অনুপস্থিত থাকায় 5 জনকে 1 সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বোর্ডের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয়ের 3 জন প্রশাসক থাকেন, একজন হচ্ছেন উপাচার্য, উপ উপাচার্য, ট্রেজারার। ট্রাস্টি বোর্ডের যদি বিশ্বাস তারা ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে অপসারণ করা যায়। সেই অপসারণের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তা, তাকেও বলা হয়েছে থাকার জন্য, তিনি ছিলেন না। আরেকজন হচ্ছেন ফিনান্স ডিরেক্টর, অর্থ সংক্রান্ত, তাদেরকেও আমরা শোকজ করব কারণ তারা থাকেননি। বৈঠক শেষে ট্রাস্টি বোর্ডের সভাপতি বলেন, 4 দলীয় জোটের সময় বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে ট্রাস্টি বোর্ড কোনো অর্থ বিনিয়োগ করেনি। এছাড়া জামায়াত শিবির সহ স্বাধীনতা বিরোধীদের নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন সংশ্লিষ্ট প্রশাসনের সাথে কোনো সংযোগ রক্ষা করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, প্রতিষ্ঠানটির মান উন্নয়নে নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। আমরা উপলব্ধি করেছি যে যারা মূল ফাউন্ডার, যারা মূল প্রতিষ্ঠাতা, যারা অবদান রেখেছেন তাদের ওয়ারিশগণদেরকে এবং নিয়ে আসা দরকার। এবং এটা যখন আমরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব রাখি, তালিকা প্রণয়ন যেটা হয়েছে সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে, উনি অনুমোদন দিয়েছেন। পুরনো 1 জন সহ মোট 21 জনের নতুন ট্রাস্টি বোর্ড এখন থেকে বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। মুন্সিগঞ্জের মীর কাদিমে প্রতিপক্ষের হামলায় স্থানীয় আওয়ামী লীগের কর্মী ফিরোজ নিহতের ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার প্রতিবাদে লাশ নিয়ে মিছিল করেছে স্থানীয়রা। নিহতের স্বজন ও স্থানীয়রা অভিযোগ করেন, আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার রাতে সাবেক মেয়র শহীদুল ইসলাম শাহিনের সমর্থকরা আওয়ামী লীগ কর্মী ফিরোজের উপর হামলা চালায়। আহত অবস্থায় শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর মারধরের মামলা হয়, পরে হত্যা মামলা করা হয়। এদিকে মীর কাদিম পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীকাল আধাবেলা সকল দোকানপাট বন্ধ ও কালো পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত হয়েছে। খ্যাতিমান ফটো সাংবাদিক রংপুরের কৃতি সন্তান পাভেল রহমানের 21শে পদক প্রাপ্তি উপলক্ষে সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রংপুরের সকল সাহিত্য, সাংস্কৃতিক, নাট্য, নৃত্য ও সঙ্গীত সংগঠনগুলো যৌথভাবে এই গণসংবর্ধনার আয়োজন করে। বিশিষ্ট সাহিত্যিক ডাক্তার মফিজুল ইসলাম মান্টুর সভাপতিত্বে বক্তব্য দেন ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল, আশরাফ হোসেন বড়দা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া। এর আগে পাভেল রহমানকে মানপত্র ও উত্তরীয় এবং ক্রেস্ট প্রদান করা হয়। আমি কৃতজ্ঞ আজকে রাষ্ট্রের কাছ থেকে আমি যে স্বীকৃতি পেয়েছি। আমার কাজ কখনোই কোনো স্বীকৃতির অপেক্ষা রাখে নাই এতদিন, কিন্তু আমি বুঝছি যে রাষ্ট্র স্বীকৃতি একটি অন্য ব্যাপার এবং সেই উচ্চ স্থানে রাষ্ট্র আমাকে নিয়ে গেছেন। এবার ব্যবসা বাণিজ্যের খবর।
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 4 জন নারীকে রাঁধুনি কীর্তিমান সম্মাননা 2020 প্রদান করা হয়েছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারীদের হাতে সম্মাননা তুলে দেন স্কয়ার গ্রুপ ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বক্তারা যুগের সাথে তাল মিলিয়ে নারীদের এই এগিয়ে চলার প্রশংসা করেন। একই সঙ্গে আগামীতেও এসব কর্মক্ষম নারীদের পাশে থাকার কথা জানান তারা। প্রতি বছরের মতো এবারও সাংবাদিকতা, সমাজ কল্যাণ, ক্রীড়া ও ব্যবসা উদ্যোগে অবদান রাখায় নারীদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজার এলাকার মেরিন ড্রাইভ সড়কে এস আলম সার্ভিসের নিজস্ব বাস টার্মিনালের যাত্রা শুরু হয়েছে। বিকেলে এই বাস টার্মিনালের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ও এস আলম গ্রুপের পরিচালক প্রকৌশলী শহীদুল আলম। এই টার্মিনাল থেকে প্রতিদিন 150টি বাস দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, কক্সবাজার ও বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দক্ষিণ চট্টগ্রাম ও শহরতলির কর্মজীবী মানুষ এতে উপকৃত হবেন। আমরা চট্টগ্রামে ডাইরেক্ট এসি বাস চালু করেছি এবং আমাদের আরো মাননীয় চেয়ারম্যান মহোদয় আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতরে আমরা একটা এসি বাস চালু করার আমাদের একটা উদ্যোগ আছে। সেজন্য আমরা যদি আমাদের সাথে থাকেন, আমি মনে করি আমরা নাগরিক জীবনে সবাইকে একটা সুশৃঙ্খল একটা আমরা যাত্রী সেবা দিতে পারবো। এস আলম গ্রুপ হচ্ছে পরিবহন জগতের সমগ্র বাংলাদেশের দিকপাল এবং এই পরিবহন ব্যবসাকে আজকে সমগ্র বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য এই গ্রুপের অবদান কিন্তু অনস্বীকার্য। আধুনিক ও ব্র্যান্ড ফার্নিচার নিয়ে রাজধানীর গুলশানে যাত্রা শুরু করল ম্যাক ফার্নিচার লিমিটেডের দ্বিতীয় শোরুম। শোরুমের উদ্বোধন করেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যাক ফার্নিচার লিমিটেডের চেয়ারম্যান মনিরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ম্যাক ফার্নিচারের পরিচালক রুকসানা কবির কাকলি সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। গুলশান শোরুমে পাওয়া যাবে সব ধরনের হোম ও অফিস ফার্নিচার। উদ্বোধন উপলক্ষে সপ্তাহব্যাপী ফার্নিচারে আকর্ষণীয় ছাড় দেওয়া হয়েছে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ জাতিসংঘের 6 দাপ্তরিক ভাষায় প্রকাশ। 7ই মার্চের মহেন্দ্রক্ষণ উদযাপনের সিদ্ধান্ত। বিএনপির 7ই মার্চের কর্মসূচি রাজনৈতিক ভণ্ডামি বললেন ওবায়দুল কাদের। স্বাধীনতার চেতনা ভুল উণ্ঠিত অভিযোগ ফখরুলের। রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তরে চূড়ান্ত সমাধান নয়, প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ সৃষ্টির তাগিদ। আন্দোলন দমাতে মিয়ানমারে সামরিক জান্তার নতুন কৌশল, রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।